আসসালামু আলাইকুম। জরুরি কিছু বার্তা দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে এসেছি। প্রথমেই আপনাদেরকে একটা জিনিস বলে রাখি। ছাত্রলীগের একটা চ্যাটিং গ্রুপ আছে, আপনারা জানেন, আগেও সেখানে অনেক তথ্য লিক হয়েছিল। বিএসএল সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, এদের ওইখানে তাদের হোসেন সাদ্দাম ভাই প্রেসিডেন্ট যে ব্যক্তি করেছে, সে সম্ভবত এই নামটা সেভ করে রাখে। আগামীকাল 10টার মধ্যে মিডিয়ার সামনে আসতে পারেন। যদি সকাল 10টার মধ্যে মিডিয়ায় না আসে তাহলে ধরে নিতে হবে আপা সেফ এক্সিট করেছেন। সেফ এক্সিটের ক্ষেত্রে আপাকে সেনাবাহিনী নিরাপত্তা দিবে বলে আশ্বস্ত করেছেন। তোমরা আজকে রাতে শেষবারের মতো অনলাইনে অ্যাক্টিভ থাকো, যত বেশি পারো নিষিদ্ধ জামাত শিবিরের জঙ্গি হামলা বলে প্রচার করো। সবাই নিজ নিজ সেফটি নিশ্চিত করো, আমরা তার দায়িত্ব নিতে পারবো না। এই ইয়েটার ভেতরে মানে শেখ হাসিনা এক্সিট নিবে না নিবে এটা নিয়ে আমি এখন আর আলাপ করছি না, মানে এটা নিয়ে আলাপ করার বিষয় না। শেখ হাসিনা কি নিবে কেমনে নিবে সেটা শেখ হাসিনার ব্যাপার। শেখ হাসিনা মানে কতক্ষণ এই মানে তার জীবনের ঝুঁকি নিয়ে থাকবে সেটা একান্তই তার ব্যাপার। যেতে হবে ইনশাআল্লাহ, এটা হচ্ছে মূল কথা। যেখানে ওই আলোচনায় আমি যাচ্ছি না, যেটা যেতে হবে। সিরাজগঞ্জে কালকে থানায় যে হামলাটা হয়েছে, সেই হামলার ওইখানে আহত যে পুলিশরা বেঁচে আছেন এখনো, তারা বলেছেন যে তারা চিনত, যেহেতু ওই এলাকাতেই তারা ডিউটি করত, চিহ্নিত ছাত্রলীগের কয়েকজনকে তারা দেখেছে ওই হামলায় অংশ নিতে। গতকালকে হিন্দুদের বিভিন্ন আপনার মন্দির টন্দির অনেক জায়গাতেই শুনেছি যে এরকম তারা ভাঙচুর করেছে। আপনার এলাকায় যে এলাকায় আছেন আপনারা হিন্দু, তাদের মন্দির, এগুলোকে আপনারা পাহারা দিয়ে রাখবেন। মুসলমান কখনো অন্য ধর্মের মানুষকে জোর করে প্রেসার দিয়ে অত্যাচার করে মুসলমানদের ধর্মে নিয়ে আসে না, এটা আমাদের ধর্মের কোথাও নাই। এই শেখ হাসিনা এবং তার পালিত এই বাহিনী, এরা গত 15 বছর ধরে সারা পৃথিবীকে এই ধর্মীয় ট্যাবলেট খাইয়ে তারা তারপর রেখেছে। সজীব ওয়াজেদ জয় গতকালকেই টুইট করেছেন, সেই টুইটে তিনি দেখেন, সেই টুইটটার ভেতরে 3-4 জনের নাম লেখা আছে। 3-4 জন হিন্দু মারা গিয়েছে, তাদের নাম লিখেছে। এবং সজীব ওয়াজেদ জয়ের সেই টুইটের মূল উদ্দেশ্য হচ্ছে মাইনরিটির উপরে বাংলাদেশে টর্চার হচ্ছে, তারা অ্যাট্রাক্ট হয়েছেন, এটাই হচ্ছে তার মূল ভাষ্য। এটা করে তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝাতে যাচ্ছেন যে আসলে বাংলাদেশে যারা এখন এই ছাত্ররা আসলে তাদের টার্গেট হচ্ছে ধর্মীয় যেই বিরোধী দল আছে তাদের উপরে হামলা করা। এটা তাদের সাজানো নাটক এবং এটা তারা বহুদিন ধরে করছে, এখনো তার ব্যতিক্রম কোনো কিছু করবে না। সো আপনাদের কাছে অনুরোধ, 1 নাম্বার হচ্ছে আপনার আশপাশে কেউ কোথাও কোনো ধরনের কোনো লোকজন যদি কোনো স্থাপনাতে হামলা করতে যায় কিংবা কোনো পুলিশকে আপনার আক্রমণ করতে যায়, সেই ক্ষেত্রে আপনারা এইটুকুই করবেন যে সেই পুলিশ কি আপনাদের উপরে আক্রমণ করেছে কিনা। কারণ পুলিশ আজকে নিরপেক্ষ থাকবে এবং তারা তাদের যেসব স্থাপনা, গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো, সেগুলো তারা পাহারায় থাকবে, এর বাইরে কোনো কিছু না। গণভবনে গেলে সেখানে কি হবে সেই ব্যাপারে আমরা এখনো নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারছি না, এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলবো। কর্নেল অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ আব্দুল হক, তিনিও গতকালকে তার চ্যানেলে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। আমার কাছে যে তথ্যটা পেয়েছি, আমি আপনাদেরকে একটা ভিডিও একটু দেখাতে চাই। এই ভিডিওটা যদি আপনারা দেখেন, যেই ব্যক্তি গুলিটা করছে, এই স্নাইপারের, এটা হচ্ছে যেটা কর্নেল হক উনিও বিশ্লেষণ করেছেন, উনি যেহেতু একজন সামরিক কর্মকর্তা ছিলেন, তিনি বিশ্লেষণ করেছেন সেখানে এই বন্দুকটার ভেতরে একটা দূরবীন আছে। আপনাদের মনে আছে যে নিউজিল্যান্ডে যখন মসজিদে অ্যাটাক করা হয়েছিল, এই রাইফেল দিয়েই কিন্তু সেখানে অ্যাটাকটা হয়েছিল। সো এটা দিয়ে খুব নিখুঁতভাবে একজন মানুষকে যদি শুট করা হয়, তার একদম যদি মনে করে যে তার চোখের মধ্যে গুলি করবে, ঠিক চোখের মধ্যেই গুলি করা সম্ভব। যদি বলে একদম বুকের মাঝখানে গুলি করবে, ঠিক ওই জায়গাতেই গুলি করা সম্ভব। সো এটা তারা ব্যবহার করছে। কিন্তু এটা বিষয় না, পুলিশের কাছে তো AK-47 সহ বহু মরণঘাতী অস্ত্র আছে। ফেনী, সিলেট এবং ঢাকা, এই 3 জায়গার 3টা ফুটেজ আমার হাতে এসেছে। যেই ব্যক্তি শুট করছে, আপনি দেখুন, সে খুবই প্রশিক্ষণপ্রাপ্ত একজন ব্যক্তি। সে কোনো সাধারণ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদেরকে এটা করা সম্ভব না। এবং তাকে পাহারা দেওয়ার জন্য দেখবেন
8-10 জন মানুষ সব জায়গাতেই করা হয়েছে। আমার কাছে যে তথ্য, এই স্নাইপার এই অস্ত্রটা নিয়ে যে কজনকে মাঠে নামানো হয়েছে, টোটাল 400 জন এই টিমের মেম্বার বাংলাদেশে কাজ করছে। এই অস্ত্রটা যেটা দেখছেন আপনারা, এই অস্ত্র হাতে যদি বাংলাদেশের কোথাও কাউকে দেখা যায়, আপনারা বুঝবেন সেটা হচ্ছে ভারতীয় বিশেষ বাহিনীর একজন সদস্য। তাকে যেখানে পাওয়া যায়, যেইভাবে পাওয়া যায়, তাকে ওইখানে কোনো সুযোগ দেওয়া যাবে না। আমি ভারতীয় দূতাবাস, ভারতীয় তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ ভারত দখল করতে যেতে চায় না। বাংলাদেশের মানুষ ভারতের সাথে একটা সুসম্পর্ক চায়। আপনারা সেই সুসম্পর্ক রাখার পথে অন্তরায় তৈরি করেছেন। আপনারা এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে সরকারের যে পালিত কুকুরের বাচ্চারা, তাদেরকে আপনারা সাপোর্ট দিয়েছেন রেদার দেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে। সো আপনাদেরকে চিন্তা করতে হবে, এই দেশে আপনারা বিশেষ বাহিনীর লোক দিয়ে তারপরে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাবেন। বাংলাদেশের মানুষ এত সহজে দমে যাবার না, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি এবারের ঘটনার ভেতরে ভারত যদি তাদের সরাসরি সম্পৃক্ততার কোনো জানান দেয়, বাংলাদেশের 16 কোটি মানুষ একদম সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত, যে প্রমাণ তারা এরই মধ্যে দিয়েছে। বাংলাদেশের মানুষকে 200-400 মানুষ আজকে আবার মেরে ফেলবেন আর বাংলাদেশের মানুষ ভয়ে চলে যাবে, ওই অবস্থায় বোধহয় বাংলাদেশ এখন আর নাই। অতএব খুব হিসাব করে ভারতকে তার কোনো বাহিনী দিয়ে শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ, এই অস্ত্র সারা বাংলাদেশে 400 জন নাথিং, এটাকে যেখানে পাবেন আপনাদের টার্গেট থাকতে হবে যে এইটাকে শিক্ষা দিতে হবে, এবং তাকে ধরে যদি সম্ভব হয় তাহলে তার কাছ থেকে বক্তব্য রেকর্ড করবেন। তার ভাষা, তার মুখের কথা শুনলে বুঝতে পারবেন সে বাংলাদেশি নাগরিক না। অতএব তাকে ধরলে সেখানে ধরে তারপরে তার কাছ থেকে স্বীকারোক্তি নেবেন, তাকে কারা পাঠিয়েছে, কি করেছে, এটা আমাদের জানতে হবে। বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এদেশের মানুষের আজকে যে অবস্থায় দেশ এসে পৌঁছেছে, এটার জন্য এই ভারত দায়ী। তারাই চুজ করেছে এই শেখ হাসিনাকে, তারাই 1981-এ এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতের হয়ে, তারপরে এই বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি করবার জন্য। অতএব ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাইও না, তাদের সাথে যুদ্ধ করার মতো ওই শক্তিও আমাদের নাই, আমাদের প্রয়োজনও নাই। কিন্তু বাংলাদেশ যদি আক্রান্ত হয়, ভারতের সাথে বাংলাদেশের একটি প্রাণ জীবিত থাকা পর্যন্ত এদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। বাংলাদেশের মুসলমানদেরকে ভয় দেখায় লাভ নাই, এরা মরার জন্যই মাঠে যায়। সো ওই সীমান্তে বিজিবি আর বিএসএফ এর যে পার্থক্য 2009 সাল পর্যন্ত দেখে এসেছেন, এটাতে আপনাদের হুঁশ হওয়া উচিত। 2001 সাল থেকে শুরু করে যতগুলো যুদ্ধ হয়েছে, কোথাও বাংলাদেশের এই বিডিআর এর সাথে ভারতের বিএসএফ যুদ্ধ করে পারে নাই। সো আপনাদেরকে চিন্তা করতে হবে, আজকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়, এর বাইরে কোনো কিছু, কোনো দফা টফা কোনো কিছু নাই। এক দফায় বাংলাদেশের প্রতিটা মানুষ এক হয়েছে। কিছুক্ষণ আগে এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের কয়েকজন সেখানে দাঁড়ানো ছিল, তারা চেষ্টা করেছে কিছু কথাবার্তা বলার জন্য। তাদেরকে যে অবস্থা করেছে সেটা আপনারা বিভিন্ন ওইখানে যারা ছিল উপস্থিত তাদের ফেসবুক লাইভ টাইপে দেখেছেন। পুলিশ প্রায় 50-100 জন পুলিশ জ্যাকসন হাইটস, আমি যখন ভিডিওতে কথা বলছি তার প্রায় 2-3 ঘন্টা আগের ঘটনা সেটা। তাদেরকে বাংলাদেশে যেরকম ওরা বিধবাদের মতো, হিজড়াদের মতো পুলিশের পেছনে পেছনে ঘুরে, এখানেও পুলিশ এইভাবে ওদেরকে সুন্দরভাবে দিয়ে রেখেছে। সেখান থেকে আপনার তাদের নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে। যতটুকু শুনেছি যে তাদের 4 জন এই পর্যন্ত হসপিটালে আহত অবস্থা, এবং এটা কিন্তু বিএনপির লোক, জামাতের লোক মারে নাই, সাধারণ পাবলিক তাদেরকে এখানে গণধোলাই দিয়েছে। অতএব বাংলাদেশের প্রতিটা মানুষের বুকের ভেতরে যে আগুন জ্বলছে, সেই আগুন দাউ দাউ করে শুধু বাংলাদেশ না, তার আশপাশের দেশকেও জ্বালিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কোনো দেশ যদি বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ঠিক দ্বার প্রান্তে এসে এই বাংলাদেশের যোদ্ধাদেরকে দমিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় এবং বন্দুকের নল উঁচিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।